সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের স্বাগতম শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টি নিয়ে ক্লাস হবে। এই চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে রেওয়ামিল। এই রেওয়ামিল অধ্যায়টির উপর আরেকটি ক্লাস তোমাদের হয়েছিল। আজকে রেওয়ামিল অধ্যায়টির উপর দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে অর্থাৎ রেওয়ামিল অধ্যায়টির উপর আজকে যে ক্লাসটি হবে সেই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যাবলীর ব্যাখ্যা। কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে। গত ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আলোচনা হয়েছিল। আজকে নতুন কিছু তথ্যাবলী নিয়ে আলোচনা করব এবং সেগুলোর ব্যাখ্যা দিব। শুদ্ধিকরণের ব্যাখ্যা আজকে তোমাদের ক্লাসে অর্থাৎ রেওয়ামিল অধ্যায়টির উপর যে ক্লাসটি হবে সেই অধ্যায়ের উপর একটি উদ্দীপক দেওয়া থাকবে। সেই উদ্দীপকে কিছু অশুদ্ধ তথ্য থাকবে। সেই অশুদ্ধ তথ্যগুলোকে আমি শুদ্ধ করব এবং এর ব্যাখ্যাও দিব। একটি শুদ্ধ রেওয়ামিল প্রস্তুত করতে হবে আজকের ক্লাসে যে উদ্দীপকটি দেওয়া থাকবে সেই উদ্দীপকে একটি অশুদ্ধ রেওয়ামিল দেওয়া থাকবে, সেটিকে আমি শুদ্ধভাবে প্রস্তুত করব। মুনাফা জাতীয় আয় এবং ব্যয় সম্পর্কে সম্যক ধারণা আজকের ক্লাসে আমরা পাবো এবং এই অধ্যায় রিলেটেড বিবিধ বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। এবং আজকের এই ক্লাসের সম্পূর্ণ সময় জুড়ে আমি তোমাদের সাথে থাকব বিশ্বজিৎ কর্মকার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। তো যা হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে এখন প্রবেশ করব। তো আমরা যেহেতু আজকে রেওয়ামিল অধ্যায়টি নিয়ে ক্লাস করব, তো প্রথমেই জানবো রেওয়ামিল কি। রেওয়ামিল হচ্ছে খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট জেরের একটি তালিকা। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট জেরের একটি তালিকা হচ্ছে রেওয়ামিল। এটি আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। রেওয়ামিলের ইংরেজি প্রতিশব্দ হলো ট্রায়াল ব্যালেন্স। এখানে আমরা দুটি শব্দ দেখতে পাচ্ছি, এক হচ্ছে ট্রায়াল, দ্বিতীয় শব্দটি হচ্ছে ব্যালেন্স। এই ট্রায়াল এবং ব্যালেন্স শব্দটি নিয়ে আমি এখন ব্যাখ্যা করব। ট্রায়াল শব্দটি ফরাসি শব্দ হতে এসেছে, যার অর্থ হচ্ছে পরীক্ষা করা। অন্যদিকে ব্যালেন্স শব্দটি ল্যাটিন শব্দ হতে এসেছে, যার অর্থ হলো দুই পাল্লা বিশিষ্ট মাপযন্ত্র। সুতরাং দুই পাল্লা বিশিষ্ট মাপযন্ত্রের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা হয় বা সমতা বিধান করার কাজই হলো রেওয়ামিল। এখন এই যে আমরা রেওয়ামিল সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম, সেখানে আমরা কি কি প্রশ্ন এমসিকিউ হিসেবে পেতে পারি সেগুলো দেখছি। থাকতে পারে এইভাবে, খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট জেরের তালিকাকে আমরা কি বলবো? আনসার হবে রেওয়ামিল। আরেকটি প্রশ্ন আসতে পারে, ইংরেজিতে রেওয়ামিলের প্রতিশব্দ কি হতে পারে? আনসার কি হবে? ট্রায়াল ব্যালেন্স। আরেকটি প্রশ্ন আসতে পারে, ট্রায়াল শব্দটি কোন শব্দ হতে এসেছে? আনসার হবে ফরাসি শব্দ হতে এসেছে। ট্রায়াল শব্দটির বাংলা প্রতিশব্দ কি? আনসার হবে পরীক্ষা করা। অন্যদিকে ব্যালেন্স শব্দটি কোন শব্দ হতে এসেছে? আনসার হবে ল্যাটিন শব্দ হতে এসেছে। ব্যালেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ কি হবে? দুই পাল্লা বিশিষ্ট মাপযন্ত্র। তো সুতরাং আমরা এখন পুরো বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করতে পারি, দুই পাল্লা বিশিষ্ট মাপযন্ত্রের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা বা সমতা বিধান করার কাজই হচ্ছে রেওয়ামিল। তো এই আলোচনাটাই আমি রেওয়ামিলের প্রথম ক্লাসেও করেছিলাম। তো আলোচনা করার স্বার্থে পূর্বে আবারও আমি আজকের ক্লাসে এটি আলোচনা করে নিলাম। এখন আমরা চলে যাব রেওয়ামিল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে। প্রথম তথ্যে বলা আছে, জাবেদাকে লিপিবদ্ধকরণ, খতিয়ানকে শ্রেণীবদ্ধকরণ, তেমনি রেওয়ামিলকে বলা হয় সংক্ষিপ্তকরণ। আমরা জানি জাবেদাকে লিপিবদ্ধকরণ নামে নামকরণ করা যায়, খতিয়ানকেও তেমনি শ্রেণীবদ্ধকরণ নামেও নামকরণ করা যায়, তেমনি রেওয়ামিলকে সংক্ষিপ্তকরণ নামেও নামকরণ করা যায়। এখানে একটি এমসিকিউ প্রশ্ন আসতে পারে এইভাবে, জাবেদাকে আমরা কি নামে নামকরণ করতে পারি? লিপিবদ্ধকরণ। খতিয়ানকে কি নামে নামকরণ করতে পারি? শ্রেণীবদ্ধকরণ। রেওয়ামিলকে কি নামে নামকরণ করতে পারি? সংক্ষিপ্তকরণ। রেওয়ামিলের ভুল সংশোধন করা হয় তিনটি পর্যায়ে। এখানে একটি এমসিকিউ প্রশ্ন আসতে পারে, রেওয়ামিলের ভুল সংশোধন করা হয় কয়টি পর্যায়ে? আনসার হবে তিনটি পর্যায়ে।
এখন 3টি পর্যায় কি কি সেইগুলো আমরা দেখব। রেওমিল তৈরি করার পূর্বে, রেওমিল তৈরির পরে, কিন্তু আর্থিক অবস্থা বিবরণী তৈরির পূর্বে, গতে বলা আছে আর্থিক অবস্থার বিবরণী তৈরির পরে। তাহলে এখানে আমরা পেলাম রেওমিলের ভুল সংশোধন করার পর্যায় 3টি, বা রেওমিলের ভুল সংশোধন করা হয় 3টি পর্যায়ে। 3টি পর্যায় হচ্ছে ক, রেওমিল তৈরির পূর্বে, আমরা রেওমিল তৈরি করার পূর্বেই ভুল সংশোধন করতে পারি। খতে বলা আছে রেওমিল তৈরি করার পরে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে, অর্থাৎ রেওমিল তৈরি করার পরে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে আমরা ভুল সংশোধন করতে পারি, অথবা আর্থিক অবস্থার বিবরণী তৈরির পরেও আমরা রেওমিলের ভুল সংশোধন করতে পারি। 3 নম্বর তথ্যে বলা আছে, একটি সূত্র নিয়ে বলবো আমরা। সূত্রটি হচ্ছে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস পণ্য ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এটিকে আমরা ব্যাখ্যা করতে পারি এভাবে: সমন্বিত ক্রয়ের মূল্যের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য এবং কৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত করা আছে, তবে সমাপনী মজুত পণ্যের মূল্য অন্তর্ভুক্ত করা নেই। তো সমন্বিত ক্রয়ের মূল্যের মধ্যে আমরা বলতে পারি প্রারম্ভিক মজুত পণ্যের মূল্যটা এবং কৃত পণ্যের মূল্যটা যুক্ত আছে, কিন্তু যুক্ত নেই হচ্ছে সমাপনী মজুত পণ্যের মূল্য। 4 নম্বর তথ্যে আমরা বলতে পারি, আমরা যেই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করতেছি সেই অধ্যায়টি হচ্ছে রেওমিল। রেওমিল নিয়ে একটি আমরা সৃজনশীল প্রশ্ন আমরা পরীক্ষায় পেয়ে থাকি, 10 নম্বরের প্রশ্ন। সেই প্রশ্নে বিভিন্ন তথ্য থাকতে পারে। এরকম তথ্যের মধ্যে একটি তথ্য, অর্থাৎ সমন্বিত ক্রয় নামক যদি কোনো তথ্য থাকে, তাহলে আমরা দেখব যে ওই অঙ্কে ক্রয় বলতে কোনো আইটেম থাকবে না। তবে এটাই আমরা বলবো এখানে 4 নম্বর তথ্যে, একই উদ্দীপকে ক্রয় এবং সমন্বিত ক্রয় একই সাথে থাকবে না। অর্থাৎ যেই উদ্দীপকে ক্রয় থাকবে সেই উদ্দীপকে সমন্বিত ক্রয় থাকবে না, বা যেই উদ্দীপকে সমন্বিত ক্রয় থাকবে সেই উদ্দীপকে ক্রয় থাকবে না। এই দুটি দফার যে কোনো একটি থাকবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি 4 নম্বরে, একই উদ্দীপকে ক্রয় এবং সমন্বিত ক্রয় একই সাথে থাকবে না, এই দুটি দফার যে কোনো একটি দফা থাকবে। উদ্দীপকে যদি সমন্বিত ক্রয় উল্লেখ থাকে, আমি আবারও বলতেছি 5 নম্বর যে তথ্যটা বলা আছে সেখানে বলা আছে এরকম: উদ্দীপকে যদি সমন্বিত ক্রয় থাকে তবে তার রেওমিলের ডেবিট দিকে দেখাতে হবে। তার রেওমিল প্রস্তুত করার সময় সেই সমন্বিত ক্রয় নামক দফাটিকে রেওমিলের ডেবিট দিকে দেখাতে হবে। এই ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রেওমিলে অন্তর্ভুক্ত হবে না, তবে সমাপনী মজুত পণ্যকে অন্তর্ভুক্ত করাতে হবে এবং তার রেওমিলের ডেবিট দিকে দেখাতে হবে। তাহলে আমরা 5 নম্বর তথ্যটিকে আমরা বলতে পারি এভাবে: উদ্দীপকে যদি সমন্বিত ক্রয় উল্লেখ থাকে তবে তার রেওমিলের ডেবিট দিকে দেখাতে হবে। এই ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রেওমিলে অন্তর্ভুক্ত হয় না, তবে সমাপনী মজুত পণ্যকে রেওমিলের ডেবিট দিকে দেখাতে হবে। আমি একটু আগেই বলেছি একই উদ্দীপকে ক্রয় এবং সমন্বিত ক্রয় একই সাথে থাকে না, এই দুটি দফার যে কোনো একটি দফা থাকে। আবার উদ্দীপকে যদি সমন্বিত ক্রয় বলতে কোনো দফা থাকে তবে রেওমিল প্রস্তুত করার সময় এই সমন্বিত ক্রয় নামক দফাটিকে রেওমিলের ডেবিট দিকে দেখাতে হবে। এই ক্ষেত্রে উদ্দীপকে যদি প্রারম্ভিক মজুত পণ্য নামক কোনো দফা থাকে তবে তা কোনো অবস্থাতে রেওমিলে অন্তর্ভুক্ত করা যাবে না। সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য নামক দফাটিকে যদি তা রেওমিলে অন্তর্ভুক্ত থাকে তবে সেটি রেওমিল প্রস্তুত করার সময় আমার দেখাতে হবে রেওমিলের ডেবিট দিকে। 6 নম্বর তথ্যে বলা আছে, নগদ তহবিল এবং ব্যাংক তহবিল ব্যতীত সকল প্রকার তহবিলযুক্ত হিসাব ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, যেমন সঞ্চিতি তহবিল, ছাত্রবৃত্তি তহবিল, সদস্যদের কল্যাণ তহবিল ইত্যাদি। নগদ তহবিল হচ্ছে চলতি সম্পদ, ব্যাংক তহবিল এটাও চলতি সম্পদ। তাই নগদ তহবিল ব্যাংক তহবিল দুটোই চলতি সম্পদ, আর সম্পদ হওয়ার দরুন তার রেওমিলের ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে এবং রেওমিলের সেটাই ডেবিট দিকে দেখাতে হবে। তাহলে এই দুটি দফা ব্যতীত, অর্থাৎ নগদ তহবিল এবং ব্যাংক তহবিল ব্যতীত সকল প্রকার তহবিলযুক্ত হিসাব ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। অর্থাৎ তহবিলযুক্ত যত ধরনের হিসাব আমরা পাবো এর মধ্যে নগদ তহবিল এবং ব্যাংক তহবিল নামক
দফাটি রেমিলের ডেবিট দিকে যাবে কারণ এটি চলতি সম্পদ। এছাড়া অন্য সকল ধরনের তহবিলযুক্ত হিসাব রেমিলের ক্রেডিট দিকে দেখাতে হবে। এখন উদাহরণের 3টি উদাহরণ আমরা বলেছি, সঞ্চিত তহবিল, ছাত্রবৃত্তি তহবিল, সদস্যদের কল্যাণ তহবিল। এর মধ্যে প্রথম যেটি আছে সঞ্চিত তহবিল, এটি হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের ক্রেডিট ব্যালেন্স হিসেবে দেখাতে হবে এটিকে, অর্থাৎ এটি রেমিলের ক্রেডিট দিকে বসবে। ছাত্রবৃত্তি তহবিল এবং সদস্যদের কল্যাণ তহবিল অপর দুইটি যে উদাহরণ আছে তার প্রতিষ্ঠানের চলতি দায় বলে গণ্য হবে এবং তার রেমিলের ক্রেডিট দিকে দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা এক কথায় বলতে পারি, নগদ তহবিল এবং ব্যাংক তহবিল ব্যতীত সকল প্রকার তহবিলযুক্ত হিসাব ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। অর্থাৎ নগদ তহবিল এবং ব্যাংক তহবিল রেমিলের ডেবিট দিকে বসবে, এছাড়া বাকি সকল প্রকার তহবিলযুক্ত হিসাব রেমিলের ক্রেডিট দিকে বসবে। 7 নম্বর তথ্যে বলা আছে, পাওনাদারের বার্তা সঞ্চিতি এবং প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ছাড়া সকল প্রকার সঞ্চিতিযুক্ত হিসাব ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, যেমন দেনাদারের বার্তা সঞ্চিতি, প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, অবচয় সঞ্চিতি ইত্যাদি। অর্থাৎ সঞ্চিতিযুক্ত যত ধরনের হিসাব আমি পাবো এর মধ্যে থেকে দুটি সঞ্চিতিযুক্ত হিসাব ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে। এই দুটি সঞ্চিতিযুক্ত হিসাব হচ্ছে পাওনাদারের বার্তা সঞ্চিতি এবং প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি। এছাড়া সকল প্রকার তহবিলযুক্ত হিসাব রেমিলের ক্রেডিট দিকে দেখাতে হবে। উদাহরণ আমরা বলেছি, দেনাদারের বার্তা সঞ্চিতি, প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, অবচয় সঞ্চিতি। এছাড়া এরকম আরও অনেক উদাহরণ আছে, মূলধন সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি ইত্যাদি। আমরা আরেকটি তথ্যে চলে যাব। আজকের ক্লাসের জন্য লাস্ট তথ্য, পরবর্তীতে আমরা যখন রেমিলের উপর আরেকটি ক্লাস করব তখন আরও নতুন কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা আজকের ক্লাসের লাস্ট তথ্য অর্থাৎ 8 নম্বর তথ্যটি নিয়ে আলোচনা করছি। ডেবিট জের এবং ক্রেডিট জেরের পার্থক্যই হলো অনিশ্চিত হিসাব। আমরা রেমিল প্রস্তুত করার সময় যদি ডেবিট দিক এবং ক্রেডিট দিক সমতা বিধান না করে, তবে সমতা বিধান করার জন্য সাময়িকভাবে আমরা একটি হিসাব খুলে থাকি, সেই হিসাবটির নামই হচ্ছে অনিশ্চিত হিসাব। আর অনিশ্চিত হিসাবের সংজ্ঞা হচ্ছে এরকম, ডেবিট জের ও ক্রেডিট জেরের পার্থক্যই হলো অনিশ্চিত হিসাব। ইংরেজিতে যাকে বলা হয় সাসপেন্স অ্যাকাউন্ট। এটি একটি অস্থায়ী বা সাময়িক হিসাব। এটিকে কখনোই কোনো অবস্থাতে স্থায়ী হিসাব বলা যাবে না, কারণ এটি পরবর্তীতে আমরা সমাপনী দাখিলের মাধ্যমে বন্ধ করে দিই। যা হোক, এখন আমরা চলে যাব একটি উদ্দীপকে। উদ্দীপকে বলা আছে, কামরুল ট্রেডার্স 2019 সালের 31 ডিসেম্বর তারিখে একটি অশুদ্ধ রেমিল তৈরি করে, যা নিম্নে প্রদর্শিত হলো। তো প্রথমেই বলা আছে আমদানি, 1 নম্বরে ক্রেডিট দিকে টাকা দেওয়া আছে। আমরা জানি আমদানি হচ্ছে ক্রয়ের বিকল্প নাম। ক্রয় বা আমদানি হচ্ছে খরচ, যা কিনা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু এখানে রেমিলে দেওয়া আছে ক্রেডিট দিকে। আমরা বুঝতেই পারছি এখানে একটি অশুদ্ধ তথ্য প্রদর্শিত হয়েছে। রপ্তানির বিকল্প নাম হচ্ছে বিক্রয়, যা কিনা প্রাতিষ্ঠানিক আয় আমরা সবসময় জানি ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু এখানে দেখানো হয়েছে ডেবিট দিকে, যা কিনা একটি ভুল তথ্য, আর তা ভুলভাবেই এখানে প্রদর্শিত হয়েছে। দেনা হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাবের বিকল্প নাম, যা কিনা প্রতিষ্ঠানের চলতি দায় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু দেখানো হয়েছে ডেবিট দিকে, যা আমরা বুঝতেই পারছি যে উদ্দীপকে ভুলভাবে প্রদর্শিত হয়েছে। পাওনা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসেবের বিকল্প নাম, যা কিনা প্রতিষ্ঠানের চলতি সম্পদ, আর যেহেতু চলতি সম্পদ তার রেমিলের ডেবিট দিকে দেখানোর কথা, কিন্তু দেখানো হয়েছে ক্রেডিট দিকে, তাহলে আমরা এখানেও বলতে পারি যা ভুলভাবে প্রদর্শিত হয়েছে। শিক্ষানবিশ স্যালামি, যা কিনা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয়, আর যেহেতু আয় তা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু রেমিলে ভুলভাবে প্রদর্শিত হয়েছে, অর্থাৎ রেমিলের ডেবিট দিকে 5,000 টাকা দেখানো হয়েছে। শিক্ষানবী ভাতা, যা কিনা প্রাতিষ্ঠানিক মুনাফা জাতীয় ব্যয়, আর যেহেতু ব্যয় সেহেতু ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু রেমিলে ভুলভাবে প্রদর্শিত হয়েছে এবং তা ক্রেডিট দিকে দেখানো হচ্ছে। স্টেশনারি, এটি ইংরেজি শব্দ যার বাংলা রূপ হচ্ছে মণিহারি। আমরা জানি মণিহারি হচ্ছে খরচ, যা কিনা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু রেমিলে তা অশুদ্ধভাবে প্রদর্শিত হয়েছে। দোস্তরি বলতে আমরা বুঝি কমিশন হচ্ছে এক ধরনের খরচ, যা কিনা রেমিলের ডেবিট দিকে দেখানো হয়। এখানে ডেবিট দিকে দেখানো হয়েছে
এখানে এই তথ্যটি শুদ্ধভাবেই প্রদর্শিত হয়েছে। ড্রয়িং অফিস বেতন এটি এক ধরনের প্রত্যক্ষ খরচ যা কিনা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। এটি রেমিলের ডেবিট দিকে দেখানো হয়েছে। এই তথ্যটিকেও শুদ্ধভাবে প্রদর্শিত হয়েছে। 10% সেভিংস সার্টিফিকেট এটি হচ্ছে বিনিয়োগের একটি বিকল্প নাম। যেহেতু বিনিয়োগের বিকল্প নাম সেহেতু এটি একটি সম্পদ, আর সম্পদ সর্বদা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। এখানে ডেবিট দিকে দেখানো হয়েছে, অর্থাৎ এই তথ্যটিকে শুদ্ধভাবে প্রদর্শিত হয়েছে। 5% বন্ধকি ঋণ এটি হচ্ছে প্রতিষ্ঠানিক দীর্ঘমেয়াদী দায়, আর যেহেতু দায় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে যা কিনা রেমিলের ক্রেডিট দিকে দেখানো হয়েছে, অর্থাৎ এই তথ্যটিকে শুদ্ধভাবে প্রদর্শিত হয়েছে। পরিচালকের পারিতোষিক বলতে আমরা বুঝি পরিচালকের বেতন যা কিনা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়, আর যেহেতু ব্যয় সেহেতু রেমিলের ডেবিট দিকে দেখানো হয়, কিন্তু এটি দেখানো হয়েছে রেমিলের ক্রেডিট দিকে, অর্থাৎ এই তথ্যটিকে রেমিলে ভুলভাবে দেখানো হয়েছে। অবশিষ্ট অংশে আমরা চলে যাই। 13 নম্বর ক্রমিক নঙে বলা আছে অফিস খরচ। যেহেতু খরচ এটি প্রাতিষ্ঠানিক মুনাফা জাতীয় ব্যয়, যেহেতু ব্যয় সেহেতু ডেবিট ব্যালেন্স প্রকাশ করে যা রেমিলের ডেবিট দিকে দেখানো হয়েছে এবং তা শুদ্ধভাবেই প্রদর্শিত হয়েছে। উপভাড়া যা কিনা প্রাতিষ্ঠানিক মুনাফা জাতীয় আয়, যেহেতু আয় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে কিন্তু রেমিলে তা ডেবিট দিকে দেখানো হয়েছে যা কিনা ভুলভাবে প্রদর্শিত হয়েছে। বিজ্ঞাপন হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়, আর যেহেতু ব্যয় সেহেতু তা রেমিলের ডেবিট দিকে বসবে। এখানে ডেবিট দিকে দেখানো হয়েছে, অর্থাৎ শুদ্ধভাবে তথ্যটি প্রদর্শিত হয়েছে। চলতি হিসাব হচ্ছে উত্তোলনের বিকল্প নাম। আমরা জানি উত্তোলন অলওয়েজ ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, এখানে ডেবিট দিকে না দেখিয়ে তা দেখানো হয়েছে ক্রেডিট দিকে, অর্থাৎ এখানে তথ্যটি ভুলভাবে প্রদর্শিত হয়েছে। মূলধন এটা হচ্ছে মালিকানা সত্ত্ব যা কিনা রেমিলের ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, এখানে রেমিলের ক্রেডিট দিকে দেখানো হয়েছে যা কিনা শুদ্ধভাবে প্রদর্শিত হয়েছে। উত্তোলনের সুদ প্রাতিষ্ঠানিক আয়, আর যেহেতু আয় এটিকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয় যা কিনা প্রতিষ্ঠানের ক্রেডিট দিকে দেখানো, প্রতিষ্ঠানের রেমিলের ক্রেডিট দিকে দেখানো হয়, এখানেও ক্রেডিট দিকে দেখানো হয়েছে, অর্থাৎ তথ্যটি শুদ্ধভাবে প্রদর্শিত হয়েছে। মূলধনের সুদ যা কিনা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়, বা আমরা এটাকে অপরিচালন ব্যয় বলতে পারি। যেহেতু ব্যয় সেহেতু এটি ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে, এটি রেমিলের ডেবিট দিকে দেখানো হয়েছে এবং তা শুদ্ধভাবেই প্রদর্শিত হয়েছে রেমিলে। ব্যাংক ওভারড্রাফট ইংরেজি শব্দ, যেটিকে আমরা বাংলায় বলতে পারি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন যা কিনা প্রাতিষ্ঠানিক চলতি দায়, আর যেহেতু দায় সেহেতু তা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে কিন্তু এটি রেমিলের ডেবিট দিকে দেখানো হয়েছে, অর্থাৎ এই তথ্যটিকে ভুলভাবে প্রদর্শিত হয়েছে। ব্যাংক ওভারড্রাফটের সুদ অর্থাৎ ব্যাংক জমাতিরিক্তের সুদ, অর্থাৎ প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়, এটিকে আরও আমরা স্পষ্ট করে বলতে পারি এটি একটি এক ধরনের অপরিচালন ব্যয় যা কিনা প্রাতিষ্ঠানিক ব্যয় হিসেবে বিবেচিত হয়, এবং যেহেতু ব্যয় তা প্রতিষ্ঠানের রেমিলের ডেবিট দিকে দেখাতে হবে কিন্তু এখানে তা ক্রেডিট দিকে দেখানো হয়েছে, অর্থাৎ অশুদ্ধভাবে তথ্যটি প্রদর্শিত হয়েছে। প্রাপ্ত বার্তা এটি হচ্ছে লাস্ট তথ্য আজকের উদ্দীপকের। এই প্রাপ্ত বার্তা বলতে আমরা বুঝি বার্তা প্রাপ্তি, অর্থাৎ এখানে বার্তা আমরা গ্রহণ করেছি প্রতিষ্ঠানের পক্ষে যা কিনা প্রাতিষ্ঠানিক আয় মুনাফা জাতীয় আয় যা কিনা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে এবং রেমিলের ক্রেডিট দিকে দেখানো হয়েছে এবং তথ্যটি শুদ্ধভাবে প্রদর্শিত হয়েছে। এই উদ্দীপকের আলোকে যে 3টি প্রশ্ন আমরা আজকে আলোচনা করব সেই প্রশ্ন 3টি আমরা এখানে দেখে নিচ্ছি। কতে বলা আছে প্রস্তুতকৃত রেমিলে যে দফাসমূহ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তা চিহ্নিত করে সমষ্টি নির্ণয় করো এবং দফা সংশ্লিষ্ট ব্যাখ্যা দাও। খতে বলা আছে উল্লেখিত অশুদ্ধ রেমিলটি শুদ্ধভাবে প্রস্তুত করো। গতে বলা আছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত করে এদের সমষ্টি নির্ণয় করো। তো কতে আমরা আলোচনা শুরু করব। ক নাম্বার প্রশ্নটির উত্তর নিয়ে আমরা আলোচনা শুরু করব এখন। তো কতে বলা আছে ভুলভাবে উপস্থাপিত দফাসমূহ চিহ্নিত করে এর সমষ্টি নির্ণয় পূর্বক দফা সংশ্লিষ্ট ব্যাখ্যা সহকারে দেখানো হলো। তো আমরা যে উদ্দীপকে একটু আগে আলোচনা করলাম সেখানে 22টি দফা ছিল, সেই 22টি দফার মধ্যে 12টি দফায় ভুলভাবে প্রদর্শিত হয়েছিল। সেই 12টি দফাকে এখন আমরা শুদ্ধভাবে দেখাবো এবং তার সমষ্টি নির্ণয় করব
এবং এর সপক্ষে যুক্তি দেখাবো। তো আমরা অশুদ্ধ রেয়ামিলে দেখেছিলাম যে আমদানি ক্রেডিট দিকে দেখানো হচ্ছিল। আমদানি কোনো অবস্থাতেই ক্রেডিট দিকে দেখানো যাবে না, কারণ আমদানি হচ্ছে খরচ, আমদানি হচ্ছে ক্রয়ের বিকল্প নাম, আর ক্রয় হচ্ছে এক ধরনের প্রাতিষ্ঠানিক ব্যয়, আর যেহেতু ব্যয় সেহেতু ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। আমরা রেয়ামিলে আমরা সেই আমদানিকে ক্রেডিট দিকে দেখিয়েছিলাম, কিন্তু সেটা আমরা এখন বলতেই পারি সেটা আমরা ভুলভাবে দেখিয়েছিলাম। এখন সেটিকে দেখানো হলো যে আমদানি আসলে ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করবে না, আমদানি ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে। সেই আমদানি নামক দফাটিকে আমি ভুলভাবে দেখিয়েছিলাম, এখন সেটিকে কোন ভুলটি দেখিয়েছিলাম সেটি চিহ্নিত করে দেখিয়ে দিলাম। আমদানি নামক দফাটিকে ভুল হিসেবে দেখিয়েছিলাম এবং সেটি টাকার পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, এটা সপক্ষে যুক্তি দিলাম, এটি হচ্ছে খরচ। তারপর হচ্ছে রপ্তানি। রপ্তানি হচ্ছে বিক্রয়ের বিকল্প নাম। এই তথ্যটিকেও আমি পূর্বের তৈরিকৃত রেয়ামিলে ভুলভাবে দেখিয়েছিলাম, অর্থাৎ এটিকে আমি ডেবিট দিকে দেখিয়েছিলাম। রপ্তানি হচ্ছে বিক্রয়ের বিকল্প নাম, বিক্রয় হচ্ছে আয়, আয় সর্বদা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। আমি সেটিকে দেখিয়েছিলাম ডেবিট দিকে, অর্থাৎ ভুলভাবে উপস্থাপিত করেছিলাম, সেটিকে আমরা এখন চিহ্নিত করলাম এবং সেই টাকার পরিমাণটা হচ্ছে 1,50,000 টাকা এবং সপক্ষে যুক্তি হচ্ছে রপ্তানি হচ্ছে এক ধরনের আয়। দেনা। দেনা হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসেবে বিকল্প নাম, যা কিনা প্রাতিষ্ঠানিক চলতি দায়, যা কিনা আমি ভুলভাবে উপস্থাপন করেছিলাম এবং পূর্বের তৈরিকৃত রেয়ামিলে আমি সেটিকে ডেবিট দিকে দেখিয়েছিলাম। আসলে কি এটি ডেবিট হবে? কখনোই কোনো অবস্থাতেই ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে না, কারণ এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক চলতি দায়। দায় অলওয়েজ বা সর্বদা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। এই টাকার পরিমাণ হচ্ছে 20,000 টাকা, এটি এক ধরনের দায়। পাওনা। পাওনা হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদারের বিকল্প নাম, যা কিনা প্রতিষ্ঠানের চলতি সম্পদ। এই দফাটিকেও আমি পূর্বের তৈরিকৃত রেয়ামিলে ভুলভাবে উপস্থাপন করেছিলাম এবং সেটিকে আমি পূর্বের তৈরিকৃত রেয়ামিলে ক্রেডিট দিকে দেখেছিলাম। এটি আসলে হবে ডেবিট দিকে, কারণ এটি চলতি সম্পদ। তাই এই ভুল তথ্যটিকে আমি চিহ্নিত করে এখন দেখালাম। সেটি হচ্ছে 25,000 টাকা এবং এটি সপক্ষে যুক্তি দেখালাম হচ্ছে সম্পদ। শিক্ষানবিশ সেলামি, এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক আয়, যা কিনা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু আমি পূর্বের তৈরিকৃত রেয়ামিলে আমি এটিকে ডেবিট দিকে দেখিয়েছিলাম, অর্থাৎ ভুলভাবে উপস্থাপিত করেছিলাম। এখন সেটিকে আমি চিহ্নিত করলাম এবং সেটি তোমাদের দেখালাম 5 নাম্বার ক্রমিক নামে এবং টাকার পরিমাণ হচ্ছে 5,000 টাকা, এটি হচ্ছে এক ধরনের আয়। শিক্ষানবিশ ভাতা, এটি হচ্ছে ব্যয়, যা কিনা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু পূর্বের তৈরিকৃত রেয়ামিলে আমি এটিকে ক্রেডিট দিকে দেখিয়েছিলাম, অর্থাৎ ভুলভাবে উপস্থাপিত করেছিলাম এবং তা আমি এখন তোমাদের চিহ্নিত করে দেখালাম যে শিক্ষানবিশ ভাতা নামক দফাটিকে আমি ভুলভাবে উপস্থাপন করেছিলাম। এখন সেটিকে চিহ্নিত করলাম এবং টাকার পরিমাণ দেখালাম 3,000 টাকা এবং এটি সপক্ষে যুক্তি দেখালাম, এটি হচ্ছে খরচ। স্টেশনারি, এটি হচ্ছে মণিহারি বিকল্প নাম। স্টেশনারি হচ্ছে ইংরেজি শব্দ, যার বাংলা রূপ হচ্ছে মণিহারি, যা কিনা প্রাতিষ্ঠানিক মুনাফা জাতীয় ব্যয়। যেহেতু ব্যয়, এটি ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে, কিন্তু পূর্বের তৈরিকৃত রেয়ামিলে আমি সেটিকে ক্রেডিট দিকে দেখতে পেয়েছিলাম, আসলে এটি হবে ডেবিট। তাই ওই ভুল তথ্যটিকে চিহ্নিত করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। সেটার পরিমাণ 2,000 টাকা এবং এটি খরচ। পরিচালকের পারিতোষিক, এটি হচ্ছে বেতনের বিকল্প নাম। বেতন হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। যেহেতু ব্যয় সেহেতু ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে, কিন্তু আমার পূর্ব তৈরিকৃত রেয়ামিলে এটিকে ক্রেডিট দিকে দেখতে পেয়েছিলাম, এটি ভুলভাবে উপস্থাপিত হয়েছিল। সেটিকে চিহ্নিত করলাম এবং দেখালাম টাকার পরিমাণ 10,000 টাকা, বেতন হচ্ছে ব্যয়। উপভাড়া। উপভাড়া হচ্ছে প্রাতিষ্ঠানিক আয়, যা কিনা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু পূর্বের তৈরিকৃত রেয়ামিলে আমরা দেখেছিলাম এটি ভুলভাবে উপস্থাপিত আছে, অর্থাৎ ডেবিট দিকে দেখানো হয়েছিল। সেটি চিহ্নিত করলাম এবং তোমাদের সামনে উপস্থাপন করলাম। উপভাড়া টাকার পরিমাণ 6,000 টাকা এবং যা কিনা আয়। চলতি হিসাব, এটি হচ্ছে উত্তোলনের বিকল্প নাম। উত্তোলন আমরা জানি অলওয়েজ ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু পূর্বের তৈরিকৃত রেয়ামিলে তা ক্রেডিট দিকে দেখানো হয়েছিল, অর্থাৎ ভুলভাবে উপস্থাপিত হয়েছিল। সেটিকেও চিহ্নিত করা হলো এবং দেখানো হলো 30,000 টাকা, যা কিনা মালিকানা সত্ত্ব। ব্যাংক ওভারড্রাফট, এটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের ইংরেজি রূপ, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে বাংলা শব্দ, যার ইংরেজি রূপ হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, অর্থাৎ এটি এক ধরনের চলতি দায়। দায় অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু পূর্বের তৈরিকৃত রেয়ামিলে এটি একে দেখানো হয়েছিল ডেবিট দিকে, অর্থাৎ ভুলভাবে উপস্থাপিত হয়েছিল। সেটি চিহ্নিত করলাম এবং এখন তোমাদের ক নাম্বার প্রশ্নে সেটা উপস্থাপন করে দেখালাম এবং টাকার পরিমাণ 35,000 টাকা,
এটি এক ধরনের দায়। ব্যাংক ওভারড্রাফটের সুদ অর্থাৎ ব্যাংক জমাতিরিক্তের সুদ যা কিনা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়, যেহেতু ব্যয় সেহেতু ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, কিন্তু পূর্বের তৈরিকৃত অশুদ্ধ রেওয়ামিলে তা অশুদ্ধভাবেই দেখানো হয়েছিল, অর্থাৎ এটিকে ক্রেডিট দিকে দেখানো হয়েছিল, যা কোনো অবস্থাতেই ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করবে না, কারণ এটি খরচ ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে, কিন্তু দেখানো হয়েছিল ক্রেডিট দিকে, অর্থাৎ ভুলভাবে উপস্থাপিত হয়েছিল। অর্থাৎ এই তথ্যটিকে আমি চিহ্নিত করলাম এবং ক নাম্বারে উপস্থাপন করলাম টাকার পরিমাণ 2000 টাকা, এটি সপক্ষে যুক্তি দেখানো হলো খরচ। এখন এই 12টি দফা আমরা যোগ করলাম, যোগ করার পর যোগফল পেলাম 3,88,000 টাকা। খ নাম্বারে আমরা চলে আসব। খ নাম্বারে বলা হয়েছিল যে একটি অশুদ্ধ রেওয়ামিলকে শুদ্ধভাবে প্রস্তুত করতে হবে। তো আমরা এখন অশুদ্ধ রেওয়ামিলকে শুদ্ধভাবে প্রস্তুত যে করে তোমাদের উদ্দেশ্যে দেখাবো। তো দেখো, বলা আছে প্রথমে কামরুল ট্রেডার্সের রেওয়ামিল 31 ডিসেম্বর 2019। আমরা রেওয়ামিলের ছকটি দেখতে পাচ্ছি। আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম রেওয়ামিলের 5টি ছক, নির্ধারিত 5টি ছক: ক্রমিক নাম, হিসাবের শিরোনাম, সূত্র, ডেবিট ব্যালেন্স টাকা, ক্রেডিট ব্যালেন্স টাকা। 1 নম্বরে বলা আছে আমদানি, যা কিনা ক্রয়ের বিকল্প নাম 1 লক্ষ টাকা, এটি ডেবিট দিকে দেখানো হয়েছে কারণ এটি খরচ। 2 বলা আছে রপ্তানি, এটি হচ্ছে বিক্রয়ের বিকল্প নাম, যা কিনা আয়, অর্থাৎ যাই বিক্রয় তাহাই রপ্তানি, যা কিনা প্রাতিষ্ঠানিক আয় আর সকল প্রকার আয় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। দেনা, এটি হচ্ছে প্রদেয় হিসেবে বিকল্প নাম, যা কিনা প্রতিষ্ঠানের চলতি দায় ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, ক্রেডিট দিকে দেখানো হলো। পাওনা হচ্ছে প্রাপ্য হিসেবে বিকল্প নাম, যা কিনা প্রতিষ্ঠানের চলতি সম্পদ আর সম্পদ অলওয়েজ ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। শিক্ষানবিশ সালামি, এটি হচ্ছে এক ধরনের আয়, যা কিনা আমি রেওয়ামিলের ক্রেডিট দিকে দেখালাম, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক মুনাফা জাতীয় আয়। শিক্ষানবিশ ভাতা, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যয়, আর যেহেতু ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে দেখালাম, এটা হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়। স্টেশনারি, এটা হচ্ছে ইংরেজি শব্দ যার বাংলা রূপ হচ্ছে মণিহারি, যা কিনা প্রাতিষ্ঠানিক ব্যয়, এবং যেহেতু ব্যয় সেহেতু এটা আমি ডেবিট দিকে দেখালাম, এটা হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়। দস্তরি, এটা হচ্ছে বাংলা শব্দ যেটিকে আমরা ইংরেজিতে বলতে পারি কমিশন, যা কিনা প্রাতিষ্ঠানিক ব্যয় অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়, আর যেহেতু ব্যয় সেহেতু রেওয়ামিলের ডেবিট দিকে দেখাতে হবে। ড্রয়িং অফিস বেতন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়, আরও স্পষ্ট করে আমরা বলতে পারি এটি হচ্ছে প্রত্যক্ষ খরচ, আর যেহেতু প্রত্যক্ষ খরচ সেহেতু তা রেওয়ামিলের ডেবিট দিকে দেখাতে হবে, এবং তাই দেখালাম। 10% সেভিং সার্টিফিকেট, এটা হচ্ছে বিনিয়োগের বিকল্প নাম, আর আমরা জানি বিনিয়োগ হচ্ছে সম্পদ, আর সম্পদ ডেবিট দিকে আমরা দেখাবো রেওয়ামিলে, তাই দেখালাম 50,000 টাকা। 5% বন্ধকি ঋণ, এটি হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায়, আর যেহেতু দীর্ঘমেয়াদী দায় সেহেতু এটি আমরা রেওয়ামিলের ক্রেডিট দিকে দেখাবো, এবং সেটা ক্রেডিট দিকেই দেখালাম। পরবর্তীতে বলা আছে 12 নম্বর তথ্যে বলা আছে পরিচালকের পারিতোষিক, যা কিনা পরিচালকের বেতন হিসেবেও আমরা নামকরণ করতে পারি, যা কিনা প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয় অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, এটাকে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বলা যায়, যেহেতু ব্যয় সেহেতু রেওয়ামিলের ডেবিট দিকে দেখাতে হবে। তারপরে আমরা 13 নম্বর তথ্যে চলে যাব অফিস খরচ। আমরা খরচ শব্দটি দেখেই বুঝতে পারতেছি এটা ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে, এবং সেটা রেওয়ামিলের ডেবিট দিকে দেখাতে হবে। এটা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয় বা পরিচালন ব্যয় বলতে পারি আমরা এটিকে। উপভাড়া, যা কিনা প্রাতিষ্ঠানিক আয়, এটি হচ্ছে প্রতিষ্ঠানের নিয়মিত আয়, ঠিক আছে, অর্থাৎ মুনাফা জাতীয় আয়, যা কিনা প্রাতিষ্ঠানিক রেওয়ামিল তৈরিতে আমরা রেওয়ামিলের ক্রেডিট দিকে দেখাবো, এবং ক্রেডিট দিকেই দেখালাম 6,000 টাকা। বিজ্ঞাপন, এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যয়, আর যেহেতু ব্যয় প্রতিষ্ঠানের ডেবিট দিকে দেখাতে হবে রেওয়ামিল তৈরি করার সময়, এটি হচ্ছে প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়। চলতি হিসাব, যা কিনা উত্তোলনের বিকল্প নাম, আর উত্তোলন সর্বদা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, এবং সেটি ডেবিট দিকেই দেখালাম। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের মূল অংশ, যা কিনা অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, যা কিনা আমি রেওয়ামিলের ক্রেডিট দিকে দেখালাম। উত্তোলনের সুদ, এটা হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় অর্থাৎ নিয়মিত আয়, যা কিনা রেওয়ামিলের ক্রেডিট দিকে দেখাতে হবে। 3,000 টাকা আমি রেওয়ামিলের ক্রেডিট দিকে দেখালাম। মূলধনের সুদ, যা হচ্ছে ব্যয়, প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয়, যেহেতু নিয়মিত ব্যয় সেহেতু এটি আমরা প্রতিষ্ঠানের রেওয়ামিল তৈরি করার সময় তার ডেবিট দিকে দেখাবো। ব্যাংক ওভারড্রাফট, যার বাংলা রূপ হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন নামেও নামকরণ করা যায়, বা ইংরেজিতে এটিকে আমরা ব্যাংক ও ডি বলতে পারি।
ও বলতে বোঝায় ওভার, ডি বলতে বোঝায় ড্রাফট, অর্থাৎ ব্যাংক ওভার ড্রাফটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ব্যাংক ওভার ড্রাফট। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ব্যাংক ওডি, যাকে আমরা বাংলায় বলতে পারি ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, যা কিনা প্রাতিষ্ঠানিক চলতি দায়। যেহেতু দায় সেহেতু আমরা রেমিল তৈরি করার সময় ক্রেডিট দিকে দেখাই, এবং এখানেও তাই দেখানো হলো। ব্যাংক ওভারড্রাফটের সুদ, এটা হচ্ছে প্রতিষ্ঠানের অপরিচালন ব্যয় বা নিয়মিত ব্যয়, যা কিনা প্রতিষ্ঠানের ডেবিট দিকে দেখাতে হবে রেমিল প্রস্তুত করার সময়। তাই করলাম আমরা এখানে রেমিলের ডেবিট দিকে দেখালাম। প্রাপ্ত বার্তা, এটা হচ্ছে প্রতিষ্ঠানিক আয় অর্থাৎ মুনাফা জাতীয় আয়, যা কিনা রেমিলের ক্রেডিট দিকে দেখালাম। এখন আমরা রেমিলের দুই পাশটি যোগ করলাম। যোগ করার পর প্রথমে আমি ক্রেডিট দিকটা যোগ করব। ক্রেডিট দিক যোগ করার পর দেখলাম টোটাল যোগফল 3,50,000 টাকা। পরবর্তীতে আমরা ডেবিট দিকে যোগ করলাম। যোগ করার পর দুটি পার্শ্ব সমান হচ্ছে না, অর্থাৎ রেমিলের ডেবিট পার্শ্ব এবং ক্রেডিট পার্শ্ব সমতা প্রকাশ করছে না। তাই আমি আমার সন্দেহ দূর করার জন্য আবার যোগ করলাম। যোগ করার পর দেখলাম যে না, আসলেই দুই পার্শ্ব অর্থাৎ ডেবিট পার্শ্ব এবং ক্রেডিট পার্শ্ব সমতা প্রকাশ করছে না। তাই আমরা পরবর্তীতে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সের পার্থক্য, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স এবং ডেবিট ব্যালেন্সের যে পার্থক্য বেরিয়ে আসলো 98,000 টাকা, তাকে আমরা অনিশ্চিত হিসাব নামে নামকরণ করলাম। এটি একটি সাময়িক হিসাব বা অস্থায়ী হিসাব। আমরা আগেই বলেছি এই সাময়িক হিসাব এবং অস্থায়ী হিসাবটি খোলার কারণ হচ্ছে রেমিলকে আমি সাময়িক সময়ের জন্য দুই পাশে সমান করার জন্য আমি এই অনিশ্চিত হিসাব নামক দফাটিকে খুললাম এবং খুলে রেমিলের দুই পার্শ্বকে সমান করলাম। এখন আসবো গ নাম্বার প্রশ্নে আনসার। কিন্তু গ নাম্বার প্রশ্নের আনসার করার আগে আমি একটু প্রাথমিক আলোচনা করব যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে কিছু ধারণা আমি নিব। তো মুনাফা জাতীয় আয় বলতে আমরা কি বুঝি? তো যে সকল আয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ দ্বারা প্রাতিষ্ঠানিক দৈনন্দিন ব্যয় নির্বাহ করা হয় তাকে মুনাফা জাতীয় আয় বলে। এরূপ আয় বছরে কমপক্ষে একবার সংঘটিত হয়, যেমন বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা ইত্যাদি। অর্থাৎ যে সকল আয়ের মাধ্যমে, অর্থাৎ যে ধরনের আয়গুলো প্রতিষ্ঠানের নিয়মিত ঘটবে, অর্থাৎ যে ধরনের আয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের নিয়মিত অর্থপ্রাপ্তি ঘটবে, সে নিয়মিত অর্থপ্রাপ্তি দ্বারা, অর্থাৎ নিয়ম মতো যে অর্থাৎ বা নিয়মিতভাবে যে অর্থ আমি গ্রহণ করব প্রতিষ্ঠানের পক্ষে, সে অর্থ দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যয় বা নিয়মিত ব্যয়গুলোই নির্বাহ করা হবে। সেই আয়গুলোকেই বলা হবে আমার মুনাফা জাতীয় আয়, অর্থাৎ নিয়মিত প্রাপ্তি দ্বারা নিয়মিত খরচগুলা করা হবে। তাই এইভাবে আমরা বলতে পারি যে সকল আয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ দ্বারা প্রাতিষ্ঠানিক দৈনন্দিন ব্যয় নির্বাহ করা হয় তাকে মুনাফা জাতীয় আয় বলে। এরূপ আয় বছরে কমপক্ষে একবার সংঘটিত হয়, যেমন বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা ইত্যাদি। যেমন বিনিয়োগের সুদ বছরে আমি কমপক্ষে একবার পাবো। আমি যত টাকায় বিনিয়োগ করি না কেন বছরে একবার বিনিয়োগের সুদ পাবোই। যেহেতু বছরে কমপক্ষে একবার আমি বিনিয়োগের সুদ পাবো, সেহেতু সেটাকে আমরা মুনাফা জাতীয় আয় বলতে পারি। প্রাপ্ত কমিশন, আমি কমিশন বাবদ প্রাপ্ত অর্থ আমার নিয়মিত হতে পারে, নিয়মিত আমার এই প্রাপ্তিটা ঘটতে পারে। আমি একটা নির্ধারিত কাজের জন্য একটি নির্ধারিত কমিশন পেতে পারি। সেই নির্ধারিত কাজটি আমি বছরে 5 বার, 10 বার, 20 বার করতে পারি। সেক্ষেত্রে আমি যতবার কাজ করব ততবার সেই কাজের বিনিময়ে কমিশনটা পেতে পারি। তো এটিকে আমরা নিয়মিত প্রাপ্তি হিসেবে গণ্য করতে পারি। যেহেতু নিয়মিত প্রাপ্তি হিসেবে গণ্য করতে পারি, সেহেতু এটিকে আমরা মুনাফা জাতীয় আয় বলতে পারি। প্রাপ্ত বার্তা, অর্থাৎ আমি পাওনাদারকে অর্থ পরিশোধ করার সময় নিয়মিতভাবে বার্তা পেতে পারি, অর্থাৎ ছাড় পেতে পারি। যেহেতু নিয়মিতভাবে বার্তা বা ছাড় পেতে পারি, সেহেতু এটিকে আমি মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করতে পারি। এই মুনাফা জাতীয় আয়ের বৈশিষ্ট্য আমি একটু দেখব। এরূপ আয় সাধারণত ছোট অঙ্ক বিশিষ্ট হয়। সাধারণত এসব আয়গুলো খুব বড় বড় টাকার অঙ্কে হয় না। এরূপ আয় হলো নিয়মিত আয় যা পুনর্জিত, অর্থাৎ নিয়মিত। আমি তো আগেই বলেছি এই আয় কমপক্ষে একবার সংগঠিত হতেই পারে, কমপক্ষে একবার, কিন্তু এর বেশি হতে পারে 2 বার, 4 বার, 10 বার, 20 বার এরকম হতে পারে। অর্থাৎ এই আয়গুলো একটি নিয়মিত আয় বা যা কিনা পুনঃ সংগঠিত, মানে বারবার অর্জিত হতে পারে। তারপরে আসি মুনাফা জাতীয় ব্যয়। যে সকল ব্যয় দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালিত হয় তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। এরূপ ব্যয় সমূহ বছরে কমপক্ষে একবার সংগঠিত হয়, যেমন বেতন, ভাড়া, মজুরি ইত্যাদি।
অর্থাৎ যে সকল ব্যয় দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালিত হয় তাকেই আমরা মুনাফাজিতীয় ব্যয় বলতে পারি। অর্থাৎ যে ব্যয়গুলো প্রতিষ্ঠানের নিয়মিত ভিত্তিতে ঘটে সেই ব্যয়গুলোই হচ্ছে মুনাফাজিতীয় ব্যয়। যেমন বেতন, একটা কর্মীকে আমার বেতন দিতে হবে বছরে 12 বার, অর্থাৎ প্রতি মাসে একবার করে যদি বেতন দেওয়া হয় তবে তাকে বেতন দিতে হবে 12 মাসে 12 বার। অর্থাৎ আমরা জানি 1 বছর সমান যেমন 12 মাস, তো 12 মাসে তাকে আমার বেতন দিতে হবে 12 বার, তাহলে এটা নিয়মিত ব্যয়, তাহলে সেটিকে আমরা মুনাফাজিতীয় ব্যয় বলতে পারি। মজুরি, ভাড়া, এগুলো প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয় বলে গণ্য হবে। ভাড়া, যেমন আমি একটি প্রতিষ্ঠানের জন্য অফিস কক্ষ ভাড়া দিলাম, সেই অফিস কক্ষ যদি ভাড়া নিয়ে থাকি তাহলে প্রতি মাসে আমার অফিস ঘরের যে প্রকৃত মালিক তাকে আমার ভাড়া দিতে হবে, প্রতি মাসে একবার করে ভাড়া দিতে হবে, তাহলে 12 মাসে 12 বার ভাড়া দিতে হবে, তাহলে এইটিও প্রতিষ্ঠানের জন্য নিয়মিত ব্যয় বলে গণ্য হবে। মজুরি শ্রমিককে দেওয়া হয়। আমরা জানি শ্রমিককে তার শ্রমের বিনিময়ে যে আমরা আর্থিকভাবে তাকে আমরা অর্থ প্রদান করি তাকে আমরা বলবো যে মজুরি। অর্থাৎ কায়িক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বলা হয় মজুরি। এই মজুরির প্রতিদিন দেওয়া হতে পারে, প্রতি সপ্তাহে দেওয়া হতে পারে, অর্থাৎ এটি একটি দৈনন্দিন ব্যয়, প্রতিদিন বা প্রতি সপ্তাহে, অর্থাৎ এই ব্যয়গুলো নিয়মিত ভিত্তিতে দেওয়া হয়, তাই এটি মুনাফাজিতীয় ব্যয়। এই মুনাফাজিতীয় ব্যয়ের কিছু বৈশিষ্ট্য আছে। এরূপ ব্যয়ের ফলে কোনো স্থায়ী সম্পত্তি অর্জিত হবে না, অর্থাৎ এরূপ ব্যয়ের ফলে প্রতিষ্ঠান কোনোভাবেই কোনো স্থায়ী সম্পদ অর্জন করবে না। এরূপ ব্যয়ের টাকার অঙ্ক সাধারণত ছোট হবে। এরূপ ব্যয় হলো নিয়মিত ব্যয় যা পুনঃ সংগঠিত হয়। এই ব্যয় হচ্ছে নিয়মিত ব্যয় যা বারবার সংগঠিত হবে। তো যা হোক, এখন আমরা গ নম্বর পথে চলে আসবো। মুনাফাজিতীয় আয় এবং মুনাফাজিতীয় ব্যয় চিহ্নিত করে এদের সমষ্টি নির্ণয় করে দেখানো হলো। প্রথমে আসবো মুনাফাজিতীয় আয়। তো এখানে ক্রমিক নং হিসাবের শিরোনাম এবং টাকা তিনটি কলাম করা হয়েছে। প্রথমে বলা আছে রপ্তানি। রপ্তানি হচ্ছে বিক্রয়ের বিকল্প নাম, আমরা আগেই বলেছি। এটা বিক্রয় বা রপ্তানি সংক্রান্ত কার্যটি প্রতিষ্ঠানের নিয়মিত ভিত্তিতে ঘটে। আমি যখন প্রতিষ্ঠান তার ভৌগোলিক সীমারেখার ভিতরে পণ্য দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করবে সেটাকে আমরা বিক্রয় বলবো। কিন্তু ভৌগোলিক সীমারেখার বাইরে যে যখন একটি প্রতিষ্ঠান অন্য কোনো দেশের প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করবে তখন তাকে আমরা কি বলবো? রপ্তানি বলবো। অর্থাৎ ভৌগোলিক সীমারেখার ভিতরে যে বিক্রয় কার্যক্রম সংগঠিত হয় তাকে বিক্রয় বলা হবে, কিন্তু ভৌগোলিক সীমারেখার বাইরে গিয়ে যখন পণ্য বিক্রয় করা হবে তখন তাকে বিক্রয় না বলে বলতে হবে রপ্তানি। যেই কার্যক্রমের মাধ্যমে আমার প্রতিষ্ঠানে অর্থপ্রাপ্তি ঘটে এবং এই কার্যটি প্রতিষ্ঠান নিয়মিত ভিত্তিতে পরিচালনা করে, তাই এটি নিয়মিত ব্যয়, নিয়মিত আয় এবং তা প্রতিষ্ঠানের মুনাফাজিত আয় হিসেবে গণ্য হবে। শিক্ষানবিশ সালামি, এটিও একটি নিয়মিত আয় যা বছরে কমপক্ষে একবার ঘটতে পারে, বেশিও ঘটতে পারে, প্রতি মাসে মাসেও এই শিক্ষানবিশ সালামির ঘটনা ঘটতে পারে, প্রাপ্তির ঘটনা ঘটতে পারে, তাই আমরা এটিকে বলতে পারি যে মুনাফাজিত আয়। উত্তোলনের সুদ যা কিনা প্রাতিষ্ঠানিক নিয়মিত আয়, তাই আমরা এটিকে মুনাফাজিত আয় বলতে পারি। প্রাপ্ত ভাতা, এটি এক ধরনের মুনাফাজিতীয় আয়, অর্থাৎ এটিও নিয়মিত আয় যা কিনা প্রতিষ্ঠানের মুনাফাজিত আয় হিসেবে আমরা গণ্য করে দেখাতে পারি। তো সেক্ষেত্রে আমরা মুনাফাজিতীয় আয়ের টোটাল দফা পেলাম 4টি। রপ্তানি 1,50,000 টাকা, শিক্ষানবিশ সালামি 5,000 টাকা, উত্তোলনের সুদ 3,000 টাকা, প্রাপ্ত ভাতা 1,000 টাকা, টোটাল 1,59,000 টাকা। তারপরে চলে যাবে মুনাফাজিতীয় ব্যয়। তো ক্রমিক নং হিসাবের শিরোনাম টাকা। তো প্রথমেই বলা আছে আমদানি। আমদানি হচ্ছে ক্রয়ের বিকল্প নাম। আমরা যখন বিদেশ থেকে পণ্য ক্রয় করি তখন তাকে ক্রয় না বলে আমদানি বলবো, আর যখন আমরা দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য ক্রয় কার্যক্রম সম্পাদন করে থাকি তখন তাকে ক্রয় নামেই নামকরণ করব। অর্থাৎ ভৌগোলিক সীমারেখার ভিতরে যখন ক্রয় কার্যক্রম সম্পাদিত হয় তখন তাকে ক্রয় নামেই নামকরণ করতে হবে, কিন্তু ভৌগোলিক সীমারেখার বাইরে থেকে যখন আমরা পণ্য ক্রয় করে নিয়ে আসবো আমাদের দেশের অভ্যন্তরে তখন তাকে আমরা ক্রয় না আমদানি নামে নামকরণ করব, যা কিনা প্রাতিষ্ঠানিক ব্যয় এবং এই ক্রয় বা আমদানি কার্যক্রমটি প্রতিষ্ঠান নিয়মিত ভিত্তিতে সম্পাদন করে, তাই প্রতিষ্ঠানের একটি নিয়মিত ব্যয় হিসেবে গণ্য হবে। শিক্ষানবিশ ভাতা, এটি হচ্ছে প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয়, আর যেহেতু নিয়মিত ব্যয় সেহেতু এটি মুনাফাজিত ব্যয় হিসেবে দেখাতে হবে। স্টেশনারি অর্থাৎ মনিহারি, আচ্ছা বিকল্প নাম। স্টেশনারি হচ্ছে ইংরেজি শব্দ, মনিহারি হচ্ছে এই স্টেশনারি শব্দটির বাংলা রূপ, যা কিনা প্রাতিষ্ঠানিক নিয়মিত ব্যয়, আর নিয়মিত ব্যয় মানে মুনাফাজিতীয় ব্যয়।
আর এই টাকার পরিমাণ হচ্ছে 2000 টাকা। দোস্তরি হচ্ছে কমিশনের বিকল্প নাম। দোস্তরি হচ্ছে বাংলা শব্দ, এই বাংলা শব্দটির বিকল্প রূপ হচ্ছে ইংরেজি রূপ হচ্ছে কমিশন, যা কিনা প্রাতিষ্ঠানিক মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। ড্রয়িং অফিস বেতন, যা কিনা প্রাতিষ্ঠানিক নিয়মিত ব্যয়, যেটা আমি পূর্বে আলোচনা করেছি। এটি এক ধরনের নিয়মিত ব্যয় হওয়ার কারণে এটিকে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে চিহ্নিত করতে পারি এবং সেটিকে আমরা অঙ্কে উপস্থাপন করলাম প্রশ্ন অনুযায়ী। তো পরিচালকের পারিতোষিক, এটি হচ্ছে পরিচালকের বেতনের বিকল্প নাম। আর পরিচালকের বেতন হচ্ছে এটি একটি নিয়মিত ব্যয়, কারণ পরিচালককে প্রতি মাসে মাসে বেতন প্রদান করা হয়। ঠিক আছে, যেহেতু প্রতি মাসে মাসে বেতন প্রদান করা হয় সেহেতু প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয় হিসেবে গণ্য হয়। আর যেহেতু নিয়মিত ব্যয় সেহেতু মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হবে। অফিস খরচ, যা কিনা প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয়, আর সকল নিয়মিত ব্যয় প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন, এটি হচ্ছে প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয়, যেহেতু নিয়মিত ব্যয় সেহেতু মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হবে। মূলধনের সুদ, এটির প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয়, যেহেতু নিয়মিত ব্যয় সেহেতু এটাকে আমি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাবো। ব্যাংক ওভারড্রাফটের সুদ অর্থাৎ ব্যাংক জমাতিরিক্তের সুদ, এটি বছরে কমপক্ষে একবার এই সুদটি প্রদান করতে হবে। ঠিক আছে, যেহেতু বছরে কমপক্ষে একবার এই সুদটি প্রদান করতে হয় অর্থাৎ এটি একটি প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয়। আমরা মুনাফা জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য আগেই বলেছিলাম যে ব্যয় বছরে কমপক্ষে একবার সংগঠিত হবে সেটি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করতে হবে। সেক্ষেত্রে ব্যাংক ওভারড্রাফটের সুদ বছরে কমপক্ষে একবার পরিশোধ করতে হয়, সেহেতু এটা প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করতে হবে এবং তা আমাকে সেভাবে উপস্থাপন করলো। যা হোক, আমরা আজকে দেখলাম যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের যে চিহ্নিত করে দেখালাম। মুনাফা জাতীয় ব্যয় আমি আয় আগে দেখালাম এবং মুনাফা জাতীয় ব্যয় আমি এই স্ক্রিনে দেখালাম। এবার বলতে পারি যে আমদানি 1 লক্ষ টাকা, শিক্ষানবী ভাতা 3000 টাকা, স্টেশনারি 2000 টাকা, দোস্তরি 1000 টাকা, ড্রয়িং অফিস বেতন 4000 টাকা, পরিচালকের পারিতোষিক 10,000 টাকা, অফিস খরচ 8000 টাকা, বিজ্ঞাপন খরচ 10,000 টাকা, মূলধনের সুদ 7000 টাকা এবং ব্যাংক ওভারড্রাফটের সুদ 2000 টাকা, মোট 1,47,000 টাকা। তো যা হোক, আজকের মতো আমাদের এই র্যামিল অধ্যায়টির দ্বিতীয় ক্লাস শেষ হলো। আমরা নেক্সট হয়তো বা এই অধ্যায়টির আরেকটি ক্লাস করব, তখন নতুন আরও কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবো। ধন্যবাদ, আবারও দেখা হবে।